তোমাকে যদি এই মুহূর্তে আমি ১০০টা চুমু খাই, তোমার ব্যথা কি কমে যাবে জান? তুমি না বলতে ব্যথা জায়গায় প্রিয়রা চুমু খেলে ব্যথা সেরে যায়। প্রিয়তম স্বামীর বুকে মাথা গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মায়া বলল, মনের ব্যথা চুমুতে সারে, শরীরের ব্যথা কি করে সারাবেন রেহান ভাই? আমার ভীষণ কষ্ট হচ্ছে নেতা সাহেব, বড্ড ভয় লাগছে। আজ মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন, আমার শেষ মুহূর্তে আপনি আমার পাশে থাকুন নেতা সাহেব। আপনি কোথাও যাবেন না, আমার হাত ধরে বসে থাকবেন। ওরা যদি আমায় নিতে আসে, আপনি আমায় যেতে দিবেন না। আপনি আমায় আপনার কাছে রেখে দিবেন নেতা সাহেব। আমি আপনার সাথে অনেকগুলো বছর বাঁচতে চাই। আপনাকে এখনো অনেক ভালোবাসা বাকি নেতা সাহেব। সিজারিয়ান অপারেশন থিয়েটারে বসে ডেলিভারি পেন অদ্ভুত এক যন্ত্রণার কাতরাচ্ছে মায়া। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ডক্টর, নার্স। এখনই তার অপারেশন করা হবে। মাত্রই মায়াকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে এসেই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে তার আয়ু ফুরিয়ে এসেছে। এরই মধ্যে মায়া বায়না ধরল তার স্বামীকে একবার দেখবে। খবর পেয়ে ভেতরে প্রবেশ করল নেতা রিহান চৌধুরী। স্ত্রীর কান্না ভেজা চোখ, তার চিৎকার কলিজায় আঘাত করছে যেন। এই নারীটি তার অনেক আদরের, অনেক ভালোবাসার। দিক বিদিক শূন্য হয়ে স্ত্রীর হাতখানা ধরে অবুঝের মতো আচরণ করছে শক্তপোক্ত নেতা রিহান চৌধুরী। এই মুহূর্তে তার বিচার শক্তি, বুদ্ধিমত্তা কাজ করছে না। স্ত্রী তার দুর্বলতা। তার কিছু হলে এলোমেলো হয়ে যায় রিহান চৌধুরী। স্ত্রীর ব্যথাতুর মুখখানা স্পর্শ করে সবার সামনে অবুঝের মতো চুমু খাওয়ার আবদার করল সে। যা শুনে শুষ্ক ঠুরিয়ে এক চিলতে হাসল মায়া। ডক্টর, নার্সরাও মুখ টিপে হাসছিল। সবার নিকট একজন শক্তপোক্ত কঠিন রাজনৈতিক নেতা রিহান চৌধুরী। এই কঠিন লোকটাও যে কাউকে এতটা ভালোবাসে তার নিজ চোখে না দেখলে বিশ্বাসী হবে না কারো। স্বামীর কথা শুনে ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসে। পর মুহূর্তেই মায়া রিহানের সাহায্যে শোয়া থেকে উঠে বসল। প্রিয়তম স্বামীর বুকে মাথা গুঁজে উপরোক্ত কথাগুলোও বলল, যা শুনে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রিহান চৌধুরীর। তার চোখেও জল। বুকের সাথে মায়াকে আরো একটু চেপে ধরে ভেজা কণ্ঠে শুধালো, অমন করে বলে না জান, কিচ্ছুটি হবে না তোমার। আমি আছি তোমার পাশে, ভয় পেও না জান। কিছু হবে না তোমার, কিছু না। মায়া চোখ বন্ধ করল। রিহান চুমু খেল স্ত্রীর কপালে, মাথায় হাত বুলিয়ে দিল। রোগীর অবস্থা শোচনীয়, যা দেখে এই অবস্থায় দ্রুত রোগীকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন পুশ করা হলো। মিনিট পাঁচেকের মধ্যেই রিহানের বুকে ঢলে পড়ল মায়া। রিহানের হাতখানা এখনও তার মুঠোবন্ধী। ভয়ে দুশ্চিন্তায় ঘামছে রিহান চৌধুরী। ডক্টর রিহানকে পর্যবেক্ষণ করে বাহিরে যেতে বলল, কিন্তু রিহান বলল, আমি এখানেই থাকবো ডক্টর। আমার মায়ের আবদার আমি রাখবো, তার এই হাত ছাড়বো না। বুঝলেন ডক্টর? আমার বউটা অনেক ভয় পাচ্ছে, এখন তার পাশে আমাকে প্রয়োজন। সে চোখ খোলা না অবধি আমি এভাবেই থাকবো। কিন্তু আপনাকে ভীষণ নার্ভাস লাগছে স্যার। আপনি নিজের চোখে বউয়ের শরীরে কাটাছেঁড়া সহ্য করতে পারবেন? এখানে কিন্তু কোনো প্রকার সিনকেট করা যাবে না স্যার, এতে রোগীর সমস্যা হবে। চিন্তা করবেন না, আমি নিজেকে সামলে নিব ডক্টর। আপনারা নিজেদের কাজ করুন, আর শুনুন, ও যেন ব্যথা না পায়। এদের ভালোবাসা দেখে মুগ্ধ হলো ডক্টর। সচরাচর এমন নজর করা ভালোবাসা চোখে পড়ে না আজকাল। ডক্টর আর কথা বাড়ালো না, নিজেদের কাজে মনোযোগী হলো। অপারেশন চলছে। রিহান চৌধুরী প্রিয়তমা স্ত্রীর একটা হাত ধরে চোখ বন্ধ করে পাশে বসে থাকলো। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে। সিজারিয়ান অপারেশন সাকসেস। ঘণ্টাখানিক হলো ছোট্ট একটা প্রাণের আগমন হলো পৃথিবীতে। সকল কাজ শেষ। কিছুক্ষণ হলো মা ছেলেকে বেডে দেওয়া হলো। মায়া এখনো অজ্ঞান। রিহান চৌধুরী ছেলের আগমনে খুশি হলেও বউয়ের টেনশনে অস্থির হয়ে যাচ্ছে, যা দেখে ডক্টর আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স স্যার, কিছুক্ষণ পরেই রোগীর জ্ঞান ফিরবে। তবুও স্বস্তি মিলছে না তার। এক হাতে ছেলেকে, অন্য হাতে বউয়ের হাত ধরে অপেক্ষা করছে রিহান চৌধুরী। এরই মধ্যে নানি দাদিরা ছেলেকে তার কাছ থেকে নিয়ে গেল। ছোট্ট শিশুর আগমনে পুরো চৌধুরী পরিবার বেজায় খুশি, কিন্তু এই খুশি স্থায়ী হলো না। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে একটা দিন পার হলো, কিন্তু মায়ার জ্ঞান ফিরছে না। দুশ্চিন্তায় পড়ে গেল সকল চৌধুরী পরিবার।
রিহান চৌধুরী একেবারে নিশ্চুপ। ডক্টররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর অবস্থা করুণ, শ্বাস আটকে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরানো হয়েছে মায়াকে। এরই মধ্যে ডক্টর পরীক্ষা করে জানতে পারল রোগীর ব্রেন টিউমার। দীর্ঘদিন ধরে এর বাস, যা এবার সারা মস্তিষ্কে ছড়িয়ে রক্তক্ষরণ হচ্ছে। সৃষ্টিকর্তা জানেন এই অবস্থায় এই রোগী বাঁচবে কিনা, তবে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে পুরো চৌধুরী পরিবারের কান্নার স্রোত বয়ে যাচ্ছে। রিহানের মনে পড়ে যায় গর্ভকালীন অবস্থায় মায়া প্রায়শই মাথা চেপে ধরত। জিজ্ঞেস করলে সবসময় কিছু খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যেত। তার মানে মেয়েটা জানতো, হয়তো বাচ্চার কথা ভেবে তাদের জানায়নি সে খবর। বাচ্চা পেটে আসার সময় প্রায়ই মায়া বলতো, নেতা সাহেব, যদি আমার কিছু হয়ে যায় আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবেন, মানুষের মতো মানুষ করবেন, কখনো বুঝতে দিবেন না ওর মা নেই। রিহান তখন রাগ করত, অভিমান করত, বলতো, এমন কথা আর বলবে না জান, তোমার কিছু হবে না। মেয়েটা তখন অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হাসতো, বলতো, আমিও বাঁচব, কিছু হবে না আমার, সত্যি কিছু হবে না, এমনিতেই মজা করছি। নেতা সাহেব সরি, আর এমনটা বলবো না। পুরনো কথা মনে পড়তেই চোখ টলমল করছে রিহান চৌধুরীর। সে কেন মেয়েটাকে বিশ্বাস করত? ইস, যদি তখন জানতো সেসব, আজ হয়তো এই করুণ সময়টা আসতো না। তৎক্ষণাৎ পুরুষটি স্ত্রীর নড়বড়ে হাতটা শক্ত করে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বোকা ফুল, তুমি বড্ড স্বার্থপর, তুমি বড্ড মৃত্যু, তুমি আমাকে ঠকালে। পর মুহূর্তে উপরের দিকে তাকিয়ে রবের নিকট বলল, ইয়া রব, তুমি আমার আয়ুর অর্ধেক তাকে দিয়ে দিও, তবুও তাকে আমার কাছে ফিরে দাও খুদা। তুমি তো জানো এই মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসি, তার কিছু হলে আমি সহ্য করতে পারবো না খুদা। তার আগে তুমি আমার মৃত্যু উপহার দিও। শেষ সময় এসে ডক্টর তাদের সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু হায়, বাঁচাতে পারল না মেয়েটাকে। সৃষ্টিকর্তার সিদ্ধান্তের ওপর কারো হাত নেই। মেয়েটা দুদিন আগে যে চোখ বন্ধ করলো, আর চোখ খুলল না। দেখা হলো না নারী ছেঁড়া পুত্রকে, দেখল না তার জন্য এক পুরুষের হাহাকার। সকল মায়া ত্যাগ করে আজ ভোরে মেয়েটা দুনিয়া ছাড়ল। লাশকে ঘিরে ধরে কাঁদছে সবাই। রিহান চৌধুরী এখনো স্ত্রীর হাত ধরে আছেন, করুণ কণ্ঠে ডাকছে, মায়া, ও মায়া, জান, জান, উঠো না জান, একটা বার চোখ খুলে দেখো না মায়া, তোমার নেতা সাহেব তোমায় ডাকছে। এই দেখো, তোমার হাত ধরে এখনো বসে আছি আমি। অভিমান করে না জান, সত্যি বলছি, এই হাত একটুও ছাড়িনি আমি। এই তোমরা সবাই দেখছো না, আর বলো, সত্যি কথা বলো। আর ছেলের এই আকুতি ভরা কণ্ঠস্বর শুনে মায়ার শাশুড়ি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবারে আর কখনো উঠবে না, আমাদের মায়া মারা গেছে, মায়া মারা গেছে। মায়া, ওই বোকা ফুল, সত্যি মরে গেছো তুমি মায়া? এমনটা তো কথা ছিল না। আমার ভালোবাসার লোভ দেখাইয়া তুমি কেমন এত স্বার্থপর হইলা? ও মায়া, আমার কষ্ট সহ্য হচ্ছে না মায়া, উঠো না মায়া, আমারে এত বড় শাস্তি দিও না খুদা। ও খুদা, তুমি আমারেও মৃত্যু দাও খুদা। তারে ছাড়া আমি কেমন থাকবো একলা করে? আমার যে দম বন্ধ হয়ে আসছে খুদা। তুমি যদি তারে নিয়েই যাইবা, তাহলে তুমি তারে আমার কইরা দিছিলা কেন খুদা? ও খুদা, না না, তার আমি কোথাও যাইতে দিব না খুদা। বলতে বলতে লাশটার বুকের মাঝে চেপে ধরে রিহান চৌধুরী। ছেলেটার এমন ভালোবাসা দেখে হসপিটালে থাকা সবার চোখে জল। ইস, মেয়েটা কত লাকি, এত ভালোবাসা দিয়েও আগলে রাখা গেল না মেয়েটাকে। মৃত্যুর কাছে মানুষ বড্ড অসহায়। এই মেয়েটাকে ভালোবেসে থমকে গেল নেতা রিহান চৌধুরীর জীবন। এরপর আর সেও কখনো স্বাভাবিক হতে পারেনি। নেতা রিহান চৌধুরী আজ বড্ড উন্মাদ। স্ত্রীর শোকে নেতা রিহান চৌধুরী এখন একজন মানসিক রোগী। তার দিনরাত পেরোয় বোকা ফুলের সাথে কল্পনায়। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, বোকা ফুল,
তুই বড্ড পাষাণ বোকাফুল, তুই বড্ড পাষাণ, তুই বড্ড স্বার্থপর। তবুও তবুও তোকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মামা, আমার ভয় করে। এই বাবা, ভয় কিসের? ওই মেয়েটা তো আমার থেকে বড়। তাদের সমস্যা কি? তুই রূপবান ছবি দেখিসনি? দেখছি তো, সে ছোট একটা ছেলেকে বিয়ে করে। হ্যাঁ, ও যদি 40 দিন এর শিশু বড় করে একসাথে থাকতে পারে, তাহলে তুই পারবি না কেন? তাছাড়া মাত্র কয়দিনেরই তো বড়। আচ্ছা ঠিক আছে। এইদিকে ভাবি বলে উঠল, এই যে মিস্টার, বিড়ালটা মারিও কিন্তু। কেন ভাবি? না মারলে সমস্যা আছে। ঠিক আছে। আজ খুব কেমন জানি হচ্ছে, আগে কখনো এইরকম হয়নি। বুকের ভিতর ধুকধুক ধুকধুক শব্দ উঠে গেছে, খুব ভালো করেই টের পাচ্ছি। এই সব ভাবতেছি, আর এর সময় ভাবি আমাকে একটা ধাক্কা দিয়ে পাশের ঘরে ঢুকে দেয়, আর পিছন থেকে দরজা লাগিয়ে দেয়। আমি অনেক বার করে বললাম, ভাবি দরজা লাগিয়ে দিও না, বিড়াল কীভাবে আসবে তাহলে? কিন্তু কোনো কথাই শুনলই না। এইদিকে তাকিয়ে দেখি বউটি আমার ফিসফিস করে হাসতেছে এইসব দেখে, আর আমার শরীর দিয়ে 1000 কিলোমিটার বেগে রক্ত চলিতেছে। বুঝতে আর বাকি রইল না, কি বলবো বুঝতে পারছি না। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমার এই সব কাণ্ড দেখে বউ মিঠি মিঠি হাসতেছে, কিন্তু সামনে যেতেও পারছি না, কারণ ভাবি বলেছে বিড়াল মারতে হবে, তাই দাঁড়িয়ে আছি। এখন প্রায় 2 ঘন্টা হচ্ছে দাঁড়িয়ে আছি এই দরজার কাছে। বউটাও তো ঘুমিয়ে পড়ে না। বউ ঘুমাইলে হয়তো লুকিয়ে লুকিয়ে গিয়ে তার পাশে ঘুমাই যেতাম, কিন্তু সে বসেই আছে তো বসেই আছে। আমার কাণ্ডগুলি দেখে বুঝতে পারতেছি সে হাসতেছে। প্রায় অনেক সময় পর ফজরের আজান দিয়ে দিল। বলে কি, আমি তো বিড়ালটাই মারতে পারলাম না। এ কি, বউটা আবার কোথায় যায়? কই যান আপনি? কোথাও যায়েন না, বিড়াল মারতে বলেছে ভাবি, তাছাড়া সমস্যা হবে। আপনার বিড়াল নিয়ে আপনি থাকুন। বলেই হাসতে হাসতে বাথরুমে চলে গেল। আর মামা এই সময় দরজা খুলে দিল আর বলল, কিরে আদনান, এত সকালেই উঠেছিস কেন? মামা আমি তো ঘুমাইনি। কেন? বিড়াল মারার জন্য, কিন্তু সেই বিড়ালটাই তো আসলো না। তার মানে তুই কাল থেকে আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস? মামা, কিন্তু বিড়াল আসলো না। সব শেষ। বলে মামা মাথায় হাত দিয়ে বাইরে গেল। আর মামি বলল, বউ কোথায়? বাথরুমে গেছে। এদিকে বদমাশ ভাবিটাও চলে আসছে। বিড়ালটা মারতে পারছো? তোমার বলতে যাব, তখনই দেখি বউটা গোসল করে বের হলো। ইস, যা কিউট লাগছে, কি বলবো। আমি কখনোই ভাবিনি আমার বউটা এত সুন্দর, একদম রূপনগরের রানীর মতো দেখতে। তারপর আমাকে আর বউকে বাইরে নিয়ে গিয়ে দুইজনকে 2 চেয়ারে বসিয়ে দিয়ে সবাই দেখতেছিল। তখনই ভাবি আবার বলে উঠল, তোমাদের দুইজনের চোখ দেখতেছি লাল লাল, ঘুমাওনি মনে হয়। না ভাবি, একদমই ঘুমাতে পারিনি। বিড়ালের কি হলো? তুমি দরজা বন্ধ করে দেওয়ার জন্য বিড়াল আসতে পারেনি। তাতে কি হয়েছে? বিড়াল না আসলে আমি মারবো কি? এই কথা বলার সাথে সাথেই সবাই হি হি করে হেসে উঠল, তার সাথে আমার বউটিও। নিজেকে খুব অপমানিত বোধ করলাম, তাই ওখান থেকে উঠে চলে আসলাম একটি ঘরে, যেয়ে ঘরে কেউ নেই। এসে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি মামা দাঁড়িয়ে আছে। মামা, কিছু বলবা? তুই ঘুমাস এখানে আর আমরা সবাই তোকে খুঁজে হয়রান। ঘুম ধরছিল তাই। এখনো শ্বশুর বাড়িতে যেতে হবে তোকে। তোমার যাবা না? তোর শ্বশুর বাড়ি আমরা কেন যাব? তুই আর তোর বউ যাবি। নিচে গাড়ি অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। মামা, আমি যাব না। কেন? শরম করে।
গালে হাত দিয়ে নিচে এসে দেখি বউটি আমার একদম রানীর মতো সেজে গুজে অপেক্ষা করছে আমার জন্য। তারপর চললাম শ্বশুরবাড়ি। গাড়ির ভিতর একটা কথা হয়নি। বউয়ের দিকে যে কয়বার তাকাইছি সব বাড়ি দেখি খালি মিঠি মিঠি করে হাসে, তাই শরমে এতে আর তাকাইনি। বাড়ির সামনে গাড়ি দাঁড়াইলে বউ বলে উঠল, আসুন। হুম। তারপর তার ঘরে গিয়ে আমাকে তার বিছানায় বসিয়ে দিয়ে কই যে গেল আর খোঁজ পাওয়া গেল না। তারপর দেখি একটা মেয়ে এসে আমাকে বলল, দোলাভাই আসেন, আপু আপনাকে ভাত খেতে বলেছে। তারপর ভাত খেয়ে ঘরে আসি। এর মধ্যে দাদি শাশুড়ি বলে ওঠে, নাতি জামাই বিড়ালটা কি মারছো? না দাদি, ভাবি দরজা লাগিয়ে দিয়েছিল, তাই বিড়াল আসেনি, তাই পারিনি মারতে। হাসতে হাসতে চলে গেল। অনেক সময় পর বউ আসলো, এসে আমার পাশেই বসে পড়ল আর বলে উঠলেন, রাতে বিড়াল মারার জন্য ওইখানে দাঁড়িয়েছিলেন কেন? আসলে বিড়ালের জন্য। কিন্তু বিড়াল তো খাটে ছিল, আপনি দেখেননি? না তো, আর আপনিও বলেননি কেন খাটে ছিল? হাসেন কেন? এদিকে আসুন। তারপর আমার কানে কানে বলল, বিড়াল কিন্তু এখনো আছে, দেখবে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বিড়ালটা এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে। মানে আপনি? হুম, তাহলে বিড়ালটাকে এবার মারি? ঠিক আছে। তারপর আমাকে জড়িয়ে ধরে তিথি, আর আমি ছোট্ট করে কিস দেই তার গালে। ব্যাস, হয়ে গেল, সমাপ্ত। হ্যালো, কে আপনি? আমি? কাকে ফোন দিয়েছেন? সরি, আমি ভুল নাম্বারে কল দিয়েছি। ওকে, আর ফোন দিও না। ছেলে পরের দিন কল দিয়ে বসলো। এই ছাগল, তোকে বলছি না ফোন দিবি না। ছেলে আবার কল দিল। এই তোর বাচ্চা, ফোন দিলি কেন? নাইম এভাবে একাধারে 3 মাস বকা শুনল। সে কখনোই মেয়েটাকে কিছুই বলেনি। ছেলে আবার কল দিল। এই ছাগলের বাচ্চা, তোর কত বকা দি, তারপরেও ফোন দিস কেন? আসলে তোর জন্ম ঠিক নয়। তোর মা তোকে কিভাবে জন্ম দিচ্ছে? হ্যাঁ, এত বড় বকা শুনে দু চোখে পানি চলে আসলো। তখন বললাম, ম্যাডাম, আমি ইচ্ছা করে 3 মাস আপনার বকা শুনেছি, শুধু আপনার কণ্ঠটা শোনার জন্য। এত বড় বকা দিলেন, আজও কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে আপনার কণ্ঠটা অনেক সুন্দর। মেয়ে মাদ্রাসায় পড়ে। 3 মাস পর হঠাৎ মানসিক চাপ পড়ে গেলে মেয়েটি ঠিকমতো ঘুমায় না, খায় না, কারোর সাথে কথাও বলে না। মাদ্রাসা যাওয়া বন্ধ, তার কিছুই ভালো লাগে না। শুধু এটাই ভাবে, ছেলেটাকে এত বড় বকা দিলাম, একটু প্রতিবাদও করলো না, ছেলেটার কাছে ক্ষমা চাইতে হবে। মেয়ে কল দিল, কিন্তু 6 মাস হয়ে গেল, ফোন বন্ধ। ছেলেটার জন্য তার মা বাবা বিয়ে ঠিক করেছে। রাত পোহালেই তার বিয়ে। হঠাৎ বন্ধ সিম চালু করতেই দেখে 5000-এরও বেশি মিস কল। ওই মেয়েটার 2 মিনিট পরেই মেয়েটির কল আসলো। হ্যালো, তুমি কই ছিলা এতদিন? আমি কইছিলাম তা জেনে আপনার কি প্রয়োজন? আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি 3 মাস বকা দিয়ে ভালোবেসেছ, আর আমি প্রথম বকা খেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। ঠিক আছে, ক্ষমা করে দিব, যদি তুমি আমার বিয়েতে আসো। কি করে আসবো? কাল তো আমার বিয়ে। বিয়ে শেষে বউ নিয়ে বাড়িতে আসলো ছেলেটি। বাসর রাতে যখন মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে এত কান্না করছে যার কোনো সীমা নাই। ওগো স্বামী, আমার একটা কথা রাখবা? বলো, নিশ্চয়ই রাখবো। আমি বিয়ের আগে একটা ছেলেকে 3 মাস বকা দিয়েছি। তার কাছে ক্ষমা চেয়ে আমি তোমার সাথে বাসর করব। তুমি কি এই ইচ্ছেটা পূরণ করবে? ও আমার জান, তুমি যাকে বকা দিয়েছিলে, আমি সেই ভাগ্যবান ছেলে। আমার মা বাবা যে আমার জন্য তোমাকে ঠিক করেছে তা আমি আগে জানতাম না। দুজন দুজনের গলা জড়িয়ে ধরলো এবং এই আনন্দে ওরা বাসরের কথা ভুলেই গেছে। আর গল্পটিও শেষ হলো। হিজাবটা একটু খুলবে? তোমায় দেখতাম। হ্যাঁ, খুলছি। শাড়ি পরেছ? হ্যাঁ,
কি রঙের? দেখবে? হ্যাঁ, দেখব। আচ্ছা, একটু অপেক্ষা করো, ওপাশের লোকটা যাক। তোমায় তো আজ বেশ লাগছে। তাই? হ্যাঁ, লজ্জা পেলে? একটু। বরখাটা খুলি তাহলে। হ্যাঁ, খুলো। চোখ বন্ধ করো। আচ্ছা। এবার খোলো। বাহ, দারুণ লাগছে তোমায়। সেই শাড়িটা? হ্যাঁ, শাড়িটা বের করার সময় তোমার পাঞ্জাবিটা দেখে তোমার কথা মনে পড়েছিল। কেঁদেছ? কেন? তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে এসেছো। একা একা খুব কষ্ট হয় আমার। আমি যখন চা বানাতে চাই, ভুলে ভুলে তোমার মগেও বানিয়ে ফেলি। গভীর রাতে ঘুমের ভেতর তোমার বালিশের উপর হাত পড়লেই আমার ঘুম ভেঙে যায়। তোমাকে দেখতে না পেলেই আমার কান্না আসে। খুব কষ্ট পেয়েছো, তাই না? অনেক। সরি। সরি বলতে হবে না। আচ্ছা শোনো, বলো। তুমি আমার হয়ে সবাইকে কিছু কথা বলে দিতে পারবে? কি কথা? ওদের সবাইকে বলবে ওরা যেন একটু সাবধানে চলাচল করে, সড়ক দুর্ঘটনা যেন আর কারো প্রিয়জনকে ছিনে নিতে না পারে। আচ্ছা। উফ, এখনো কেঁদো না তো। তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাচ্ছে। পায়ে আলতা দিয়েছো? আচ্ছা, আমার জন্য বসন্তের ফুল আনোনি? হ্যাঁ, এনেছি। কই দাও। তারপর মেয়েটি ফুলগুলো কবরের ওপর রেখে ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করে পড়তে শুরু করলো। মেয়েটা কথা ছিল এই বসন্তে শাড়ি পাঞ্জাবি পরে দুজনে বের হবে, কিন্তু সড়ক দুর্ঘটনা তাদের স্বপ্নের মাঝে এপার ওপারের দূরত্ব তৈরি করে দিয়েছে। সত্যি গল্প খুব কষ্টের ছিল। সবাই সড়কে চলাচলের সময় দেখে পার হবেন, যাতে সড়ক দুর্ঘটনায় আর কারো প্রিয়জনকে হারাতে না হয়। বাহিরে বৃষ্টি হচ্ছে। তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? তোমার? না, আমার বৃষ্টি হলে ভয় করে। কেন? আকাশে বিদ্যুৎ চমকায় তাই। ভিতুরাম কোথাকার? ওই ভিতুরাম বলবে না। 100 বার বলবো ভিতুরাম ভিতুরাম। ওকে, তোমার যা ইচ্ছা বলো, আমি গেলাম। ওই কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। বলে বাবা, আমার ভিতুরামটার আবার রাগও হয় দেখছি। আচ্ছা, আর বলবো না। ওকে। চলো বৃষ্টিতে ভিজে। না। ছেলেটা তাকিয়ে দেখে মেয়েটার মুখখানা মলিন হয়ে আছে। কি হয়েছে তোমার? কই, আমার কিছু হয়নি তো। তাহলে এমন করে বসে আছো কেন? কেমন করে বসে আছি? তোমার মিষ্টি হাসিটা তো দেখছি না। আমি তো আসছি। হাসিটা ছেলেটাকে খুশি করার জন্য ছিল। তা ছেলেটা বুঝতে পেরে বলল, চলো বৃষ্টিতে ভিজি। সত্যি? হ্যাঁ। তোমার তো ভয় করে, তাই না? তো কি হয়েছে, তুমি আসো না আমার পাশে? বলে মেয়েটার হাত ধরে নিয়ে তারা বৃষ্টিতে ভিজতে লাগলো। হঠাৎ মেঘের গর্জন শুনে ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরে। তারা কিছুক্ষণ এমন ভাবে থাকলো। তারপর ছেলেটা ছেড়ে দিয়ে বলল, দুঃখিত। না, কোনো সমস্যা নেই, আমার ভালো লাগছিল। বলে এবার মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মেয়েটি বলল, তুমি সারা জীবন এভাবে থাকবে আমার পাশে? হ্যাঁ, থাকবো যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে। কখনোই হাত ছাড়বে না তো? আমি তোমার হাত ধরেছি সারার জন্য নয়, সারা জীবন ধরে রাখার জন্য। আই লাভ ইউ বলবো? না, বলো আই উইল লাভ ইউ। এভাবে তাদের ভালোবাসার দিনগুলি কাটতে থাকে। ছেলেটি ভেবেছিল যে তার ভালোবাসার মানুষটির সাথে লাইফের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। ছেলেটার ক্যান্সার ধরা পড়ে। তখন ছেলেটা মেয়েটাকে অ্যাভয়েড করতে থাকে। মেয়েটার সাথে তেমন কথা বলে না। যখনই কথা বলে তখনই ঝগড়া করতে থাকে। একদিন ছেলেটা বলে, আমার ব্যাকআপ চাই। কেন? জানি না। আমি জানি, বলবো? হ্যাঁ। তুমি অন্য কাউকে পেয়ে গেছো। হ্যাঁ, তোমার থেকে অনেক ভালো। বলতে গিয়ে চোখের কোণে জল চলে আসলো। আমি তোমার সুখের জন্য সবকিছু করতে পারি।
আমি আর তোমার লাইফে আসবো না। তুমি চাইলেও আমি তোমাকে আর আসতে দিব না। আমার কাছে তোমাকে একদিন ফিরে আসতে হবে। এটা অসম্ভব। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। যখন তুমি বুঝতে পারবে আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারে না, তখন তুমি আমার কাছে ফিরে আসবে। এটা অসম্ভব। আমি আর কখনো তোমার লাইফে আসবো না, তাই আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। মেয়েটি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। সেদিন ছেলেটা মেয়েটির চেয়ে বেশি কেঁদেছিল, কিন্তু সেটা লুকিয়ে কিছুদিন পর ছেলেটি মারা গেল। ছেলেটা ভেবেছিল মেয়েটিকে ক্যান্সারের কথা বললে হয়তো মেনে নিতে পারবে না, তাই সে তার কাছ থেকে ব্রেকআপ চায় যাতে মেয়েটি সুখী থাকতে পারে। হ্যাঁ, মেয়েটা আজ অনেক সুখে আছে। মেয়েটি জানে না ছেলেটি কেমন আছে, কোথায় আছে, কি করছে, আর হয়তো জানার চেষ্টাও করবে না কখনো, কারণ মেয়েটি ছেলেটির চলে যাওয়াকে মেনে নিতে পারেনি। তাই তার স্থান হয় মেন্টাল হসপিটালে। সত্যি মেয়েটা এখন অনেক সুখে আছে, তাই না বন্ধুরা? বেঁচে থাকুক ভালোবাসা। আজ খোলা আকাশে চাঁদ উঠেছে। আমি বাহিরের উঠোনে বসে আছি। আজ আকাশে মেঘ নেই, মানে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। আবার হতেও পারে। আবহাওয়াকে চেনা বড় কঠিন। আগের যুগে মানুষ এগুলা ভালো বুঝত। এখনকার মানুষ মানুষের থেকে যন্ত্রকে বেশি প্রাধান্য দেয়, বিশ্বাস করে। মানুষ বড় অদ্ভুত। মানুষ অদ্ভুত না হলে আবার মানুষ মনে হয় না তাকে। বৃষ্টিকে আজ খুব 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 চাচ্ছি। আজ হবে কি না জানি না আমিও, কিন্তু আজ আমি বৃষ্টি চেয়েছি অনেক। আশ্চর্য, আমি যা চাই তা কখনোই হয় না। আজকে হবে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। চোখ খুলেই ফোনটা হাতে নিলাম। ঘুম থেকে উঠেই ফোনের স্ক্রিনের দিকে তাকানোটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার প্রতিদিনের। বাজে অভ্যাস, সিগারেটের মতো বাজে। ফোনে দেখি অজান্তা ফোন দিয়েছে 11 বার। ও এত ফোন কখনো দেয় না। আমি তাকে বলেছিলাম ফোন দিতে, একটু জাগিয়ে দিতে। আজ ইন্টারভিউ দিতে যাওয়ার কথা, তবুও মন একটু ঘুমোতে চায় আরও। ইন্টারভিউ এমন একটা পার্ট ছেলেদের জীবনে যা এতটাই বিরক্তকর। যারা দিয়েছেন তারাই জানে। আমিও আগে জানতাম না, এখন জানি। এইটা দিয়ে 66টা ইন্টারভিউ। শুনে আপনারা হয়তো হাসছেন বা অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। একটা ইন্টারভিউতেও আমি জায়গা করে নিতে পারিনি কিছুই, কোথাও পাইনি জায়গা। এটা আসলে কার ব্যর্থতা? আমারই হতে পারে। কতদিন হলো লেখাপড়া শেষ করেছি, কিন্তু দেখুন আজও একটা চাকরি পেলাম না। এদিকে তো অজন্তার বিয়ের কথা চলছে। ছেলে বিদেশে থাকে, হয়ে যাবে হয়তো বিয়েটা। আমি এটাও ভাবতাম না সত্যি হবে কি না, কিন্তু অজন্তা সরাসরি বলে দিয়েছে। এইবার আর আমি কিছুই করতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। আমি কতই তো বিয়ে আটকে রাখলাম, কোনো কি কাজ হয়েছে? চাকরি কি পেয়েছো একটাও? এবার কিছু না করতে পারলে আমাকে ভুলে যাও। এভাবেই বলে দিয়েছে মুখের উপর। আসলে মেয়েটা অনেক করেছে আমার জন্য। এই পর্যন্ত তাও 10-12টা বিয়ে ভেঙেছে, আর কত করবে? ব্যর্থ তো আমি নিজেই। একটা চাকরি পেলাম না, বাবাও বলে দিয়েছে এবার চাকরি না পেলে বাড়ির দিকে মুখ ঘোরাবি না। কোথায় যাবি আমরা কিছু জানি না। আসলে নিজেরও মন চায় পরিবারের জন্য কিছু করতে, কিন্তু মন চাইলেই যে পারছি না। বাবার কাঁধ থেকে নিজের কাঁধে আমিও তো নিতে চাই, কিন্তু পারছি কই? ও ভুলে গেছি, অজন্তাকে আমি অনেক ভালোবাসি। অজন্তাও আমাকে অনেক ভালোবাসে। ওর কথা থাক, ওর কথা অন্য আরেকদিন বলবো। আমি একজন 4 জনের সামনে বসে আছি ইন্টারভিউ দিব বলে। একজন ফাইলটা ঘাটাঘাটি করছে, বাকিরা আমাকে প্রশ্ন করছে। এর আগে কখনো চাকরি করছেন বা কোনো এক্সপিরিয়েন্স? না, বাবার টাকা খেয়ে বড় হয়েছি। আপনারা চাকরি দিলেই আমি নিজের টাকায় খাবো বলেই মুখ চেপে ধরলাম। এ কি বলছি আমি? আমার এখন মিয়া আন্টির ভিডিও দেখে ডিপ্রেশনে যেতে ইচ্ছে করছে। মানে স্যার,
ভুলে বেরিয়ে গেছে বলেই দাঁত বের করে একটা হাসি দিলাম। ভালোই, তার মানে আর কোনো অভিজ্ঞতাই নেই। না স্যার। তাহলে আপনি এত বড় বড় দায়িত্ব কিভাবে সামলাবেন? অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই পারে না, আর আপনি কিভাবে পারবেন? আচ্ছা, আপনারা আমাদের মতো অনভিজ্ঞ মানুষদেরকে চাকরি না দিলে আমরা অভিজ্ঞ হব কিভাবে? একটু বোঝান তো। এত কিছু বলতে পারবো না, আপনি এখন আসতে পারেন। করলাম না আপনার চাকরি? যে নতুনত্ব বুঝে না তার অফিসে চাকরি করতে আমার ইয়ে হয় বলেই বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছি, রোদ খুব। এই রোদে হাঁটার সময় মানুষের পানির পিপাসা পায়, আমার পাচ্ছে বিড়ি খাওয়ার পিপাসা, কিন্তু পকেট একদম ফাঁকা। কি করব বুঝতে পারছি না। অজন্তা ফোন দিয়ে দেখা করতে বলল, আমি দেখা করতে গেলাম। অজন্তা সেই হিজল গাছটার নিচে দাঁড়িয়ে আছে, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। তোমার না ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল, কি খবর, চাওনি? গিয়েছিলাম, মনে আঘাতের মতো কথা, তবুও সাধারণভাবেই বললাম। কি হলো, কিছু কি হয়েছে আগের মতোই? না, কিছুই হয়নি। হয়তো, থাকো তুমি। আগামী শুক্রবার আমার বিয়ে, এই নাও কার্ড। ঠিক সময় এসে বিয়ে খেয়ে যেও। জানি টাকা নেই, কিছু দেওয়া লাগবে না, এমনি খেয়ে যেও। বিয়ের কার্ডটা হাতে ধরিয়েই অজান্তা চলে গেল। আমি চুপ করেই থাকলাম। কি বলবো, বলার কিছু তো নেই, আমাদের চুপই থাকতে হয়। বাসায় চলে এলাম। বাসাতেও ঠিক একই কথা, চাকরি নেই তো বাসায় জায়গা নেই। এক প্রকার অসহায় হয়ে পড়লাম। কি করা উচিত আমার? বাসা থেকে বেরিয়ে এলাম। আমার আশাগুলো সব শেষ হয়ে যাচ্ছে, ইচ্ছেগুলোও ফাঁকি দিচ্ছে। আমি হাত বাড়িয়ে তাদের ধরার চেষ্টা করছি, কিন্তু পারছি না। মরে যেতে ইচ্ছে করছে। এই কয়দিন বন্ধু হৃদয়ের বাসায় থাকলাম, আর আজ অজন্তার বিয়ে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আকাশের দিকে তাকালাম, আজকেও বৃষ্টি চাচ্ছি। আজ আকাশটা মেঘলা, বৃষ্টি হবে হবে বাপ। একটু পর টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু হলো। যাক, এই একটা আশাই পূর্ণ হলো আজ। নিজেকে সান্ত্বনা দিয়ে মাটিতে বসে পড়লাম। মনে হচ্ছে অজানা জগৎ আজ আমাকে ঘিরে রয়েছে। আমার সাথে শুধু রয়েছে একটা আকাশ, কিছু মেঘ আর হাজারো বৃষ্টির ফোঁটা। আমি একা নই, তোমরা পর করে দিলেও আমি আজ একা নই। আজ থেকে না হয় হোক আমার বৃষ্টির সাথে আত্মীয়তা। সমাপ্ত। এভাবেই কিছু বেকারত্বদের ভালোবাসা সমাপ্ত হয়। আজ শরীর দিয়ে তোমাকে ভালোবাসি প্রমাণ করতে হবে মাহফুজ। তুমি তো জানো আমি কতটা তোমায় ভালোবাসি। সে তো দেখছি তান, তোমার ভালোবাসার নমুনা। এই তোমার ভালোবাসা তান, আজ একটা দিনই তো কাছে চেয়েছি তোমায়। দেখো, বিয়ের আগে এটা হয় না মাহফুজ, এটা পাপ, এটা অবৈধ, এটা অন্যায়। যদি খুব ইচ্ছে হয় চলো বিয়ে করি। কি বলছো তান, তোমার মাথা গেছে? তুমি জানো আমি নিজে স্টুডেন্ট, তার উপরে বেকার। হ্যাঁ হ্যাঁ, বিয়ের কথা বললেই তো তুমি বেকার ছিলে, তুমি স্টুডেন্ট। ও জান, রেগে যাচ্ছ কেন? একটা চাকরি পেলেই খুব শীঘ্রই বিয়ে করছি আমরা। এক পর্যায়ে তুমুল কথা কাটাকাটি হলো দুজনের মাঝে। মাহফুজ হুমকি দিল এখানে সম্পর্ক শেষ করার। মেয়েটার সে কি কান্না, প্রিয় মানুষটাকে একটু বেশি ভালোবাসি কিনা। 3টা বছরের ভালোবাসা ভোলা কি এতই সহজ? অতঃপর ভালোবাসার প্রমাণ করতে বাধ্য হয়ে দেহ দিতেই হলো প্রেমিকের হাতে। ছেলেটা ভোগ করলই, সাথে রেখেছে মেয়েটার অগোচরে ভিডিও বানিয়ে। ক্ষণে ক্ষণে প্রেমিকের শুরু হলো ব্ল্যাকমেল ভিডিও পাবলিক করার হুমকি। নিজের মান সম্মান রক্ষার্থে মেয়েটা বাধ্য হয়ে মেনে নিচ্ছে ছেলেটার করা প্রত্যেকটা অন্যায়। এককালের তাদের বিশুদ্ধ ভালোবাসা আজকাল ভোগপণ্যের মাঝে সীমাবদ্ধ। 3টে বছরের ভালোবাসা এখন দেহতেই সীমাবদ্ধ। এভাবে 6টি মাস চলল। আজ পার্কে মাহফুজকে খুব রিকোয়েস্ট করে দেখা করতে বলেছে তান। আজ ভীষণ নার্ভাস তান, কপালে চিন্তার ভাঁজ। কয়েক ঘন্টা অপেক্ষার পর আসলো মাহফুজ। যে চোখে ছিল এক সময় মুগ্ধতা, সেই একই চোখে এখন বিরক্তির ছাপ। এসেই ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? এত গঠা করে দেখা করার কি আছে তান? তাড়াতাড়ি বলো, কি বলবে? আমার হাতে একদমই সময় নেই।
আজকাল ভীষণ ব্যস্ত সে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো মেয়েটার বক্ষ থেকে। ভীতু কণ্ঠে আমতা আমতা করে বলল, আমি প্রেগনেন্ট মাহফুজ। তুমি বাবা হতে চলেছো মাহফুজ। তার পাপের ফসল আমার বলে চালিয়ে দিচ্ছ তান? এসব কি বলছো মাহফুজ? হ্যাঁ, ঠিকই বলছি। তুই নষ্টা। তোর মতো মেয়ে দ্বারা সব সম্ভব। খবরদার, তার পাপের কথা আমায় বলবি না। তোর মতো দুশ্চরিত্রা মেয়ের মুখ দেখতে চাই না আমি। তুই চলে যা সামনে থেকে, আর কখনো আসবি না আমার সামনে। তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তোর মরে যাওয়া উচিত, নষ্টা নারী। বলেই মাহফুজ চলে যেতে নিল। তান অশ্রু ভরা নয়নে প্রিয় মানুষটার হাত ধরে ফেললো। অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করো মাহফুজ, আমার গর্ভে তোমার সন্তান। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। ছেলেটা শুনল না মেয়েটার কাকুতি মিনতি কণ্ঠের কান্না। হাত ধরে ছুঁড়ে ফেলে দিল মেয়েটাকে। তারপর চলেও গেল। একটিবার পেছনে ফিরে তাকালো না। মেয়েটা শুধু অবাক হয়ে দেখল প্রিয় মানুষ কিভাবে রং বদলায়। দেহ মন সবটা দিয়েও রাখতে পারল না প্রিয় পুরুষকে। এরই মধ্যে চারিপাশে ছড়িয়ে গেল তার প্রেগনেন্ট। বাবা মায়ের সম্মান গেল। সমাজ চরিত্রে কলঙ্কের দাগ দিল ছুঁড়ে। কলঙ্কের ভার সইতে না পেরে ফাঁস লাগালো স্লিং ফ্যানে, কিন্তু মরল না। এত কিছুর পরেও মা বাঁচিয়ে নিল তাকে। মেয়ের শরীর থেকে কলঙ্কের ভার কমাতে পেটের বাচ্চা নষ্ট করে দিল। অকালে ঝরে গেল অনাগত জান্নাতের একটি ফুল। সবকিছু হারিয়ে মেয়েটা আজ মানসিক ভারসাম্যহীন। লোকে তাকে পাগলি বলে ডাকে। পাগলিটা আজও পথ চেয়ে বসে আছে ওই পার্কের সেই বটগাছের ছায়ায়। তার এখনো বিশ্বাস তার প্রিয় পুরুষটি আসবে। এলোমেলো কাপড়ে আজও অপেক্ষা করে সে। বছর শেষ হলো। হুট করে একদিন তার অপেক্ষার অবসান ঘটিয়ে রোডে দেখা গেল সেই পরিচিত মুখটা। পাগলি মেয়েটা ভুল করল না সেই মুখটা চিনতে। ফিক করে হাসলো, কিন্তু নিজের প্রিয় মানুষটার ভরসার হাতটা আজ অন্য নারী খুব শক্ত করে ধরে আছে। পাগলির হিংসে হলো। দিক বেদিক শূন্য হয়ে ছুট লাগালো নিজের অধিকার নিয়ে। হঠাৎ একটি ট্রাক ধেয়ে এসে পিষে দিল মেয়েটাকে। কাঙ্ক্ষিত পুরুষটার কাছে আর যাওয়া হলো না পাগলিটার। সে আর কারোর জন্য অপেক্ষা করবে না। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুদ্ধ ভালোবাসার শেষ পরিণতি হিসেবে মৃত্যুটা তাকে উপহার দিল প্রিয় পুরুষ। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। আচ্ছা, এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99 ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও, কিন্তু কেন নেই? তবে এখনকার ভালোবাসা কি শরীর পর্যন্ত সীমাবদ্ধ? আজব পাগলির নিথর হয়ে পড়ে থাকা ক্ষতবিক্ষত দেহের অতৃপ্ত আত্মাটা যেন চিৎকার করে বলছে, শোনো পৃথিবীর সকল রমণীগণ, সাবধান। আমার মতো ভালোবাসার প্রমাণ করতে গিয়ে শরীর বিলিয়ে দিও না। তুমি ভুল মানুষকে সত্য মনে করলে তার মিথ্যা অভিনয়টা একদিন তোমার ভালো থাকা কেড়ে নেবে। যে পুরুষ তোমায় ভালোবাসবে সে অবৈধভাবে তোমার শরীর চাইবে না। মনে রাখবে, শরীরে ভালোবাসা ক্ষণিকের, শরীর পেয়ে গেলেই শেষ। শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, একটা ডিম ভেজে দাও না আম্মা। ডিম ঘরে বসে শুধু জন্ম হয় নাকি? শুয়ে বসে তো 3 বেলা শুধু বাপের ঘাড়ে বসে খাচ্ছিস। আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামে না। নবাবজাদার জন্ম হয়েছে ঘরেই, অকর্মা এত বড় হয়েছে তাও কোনো কাজে খাটে না। বেকার ছেলের একটা ডিমের আবদারে বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করল। খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে খাবার গলা দিয়ে নামলো না অভির। ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেলল। মা চাইলে ভালোভাবে বলতে পারতো ডিম নেই। আজ সে বেকার বলে উঠতে বসতে মুখের উপর খাবারের খোঁটাও শুনতে হচ্ছে। নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল ছেলেটা। রাত পেরিয়ে সকাল হলো, কেউ একটিবার খেতে ডাকেনি তাকে। এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিউশনি করাতে। এটা দিয়েই হাত খরচ চালায় ছেলেটা। আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে। যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না, সেই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা। দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল। ওই সময় অভিও এসেছে বাড়িতে। মা তাকে একটিবার এখন অবধি খেতে ডাকলো না। পেটের ক্ষুধা জানে এক প্লেট ভাতের জন্য কতটুকু কথা সহ্য করতে নিতে হয়। অভিও সকল চাপা
কষ্ট রেখে নির্লজ্জের মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো। মা ভাই বোধ হয় একটু বিরক্তই হলো তার আগমনে। মা দুই ছেলেকে ভাত দিল, তবে বড় বড় মাছের মাংস টুকরোগুলো চাকরিওয়ালা ছেলের থালাতেই উঠল। অভি মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে। তার সেই ফাঁকে মা বড় ছেলের ভাতের নিচে বড়সড় কয়েকটা চিংড়িও গুজে দিল, যা চোখ এড়ালো না অভির। কে বলল বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান? এই যে মায়ের ভালোবাসায়ও কত ব্যবধান। এই কষ্টগুলো না কাউকে বলা যায় আর না সহ্য করা যায়। আজ তারও একটা চাকরি হলে মা তাকেও নিশ্চয়ই এভাবে এক্সট্রা খাতির যত্ন দিত। কথায় কথায় মন্দ বলতো না। হঠাৎ চোখের কোণে দুফোঁটা জল চিকচিক করছে ছেলেটার। সাথে সাথে খুব গোপনে তা লুকিয়ে প্লেটের খাবারটা চুপচাপ খেয়ে নিল। বিষণ্ণ মনটা নিয়ে অভি শুয়েছে খানিকক্ষণ। এরই মধ্যে মুঠোফোনটা বেজে উঠল। অনু কল দিয়েছে। ভালোবাসার মানুষটির নামটা দেখে মুখে হাসি ফুটল অভির। রিসিভ করার সাথে সাথে অনু ব্যস্ত কণ্ঠে বলল, অভি, তোমার সাথে দেখা করতে চাইছি বিকেল 4টে। আমি নদীর পাড়ে অপেক্ষা করছি তোমার জন্য। তুমি তাড়াতাড়ি চলে এসো, জরুরি কথা আছে। অভির হাসি মুখটা চুপসে গেল। পকেটটা একেবারে শূন্য। টিউশনির বেতন পেতে আরো 10 দিন বাকি। নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই আজ। তবুও মৃদু হেসে অনুকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অভি সাথে সাথে রেডি হয়ে নিল। ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে ভীত কণ্ঠে বলল, আব্বা। কোন সাহেব, গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি? বাবার ঠেস মারা কথা গায়ে মাখল না অভি, বরং অনুনয় করে বলল, আমায় 100 টাকা দিবেন আব্বা, খুব আর্জেন্ট দরকার। টাকা তো গাছে দৌড়ে তোরে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিমু। নিজে কামাই করতে পারস না? মানুষের ছোটো ছোটো ফলাফানো কত টাকা কামায়, পুরো সংসার চালায়। এত বড় দামরা হয়েও বাপের কাছে টাকা চাও? এই লজ্জা করে না তোর? তুই সারাদিন গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াবি, তোর নিত্য টাকা দিমু আমি? অনেক তো বসে বসে খাওয়াইছি, আর না? আমার সোজা সাপটা কথা শোন, তোর এত পকেট খরচ দিতে পারবো না আমি। এখন থেকে নিজে নিজে কামাই করে খা, না পারলে আমার ঘর থেকে বাইর হয়ে যা। এত ঝামেলা সহ্য হয় না আমার। তুই চোখের সামনে থেকে দূর হ। বাবার এতগুলো কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল ছেলেটার। ভারী কয়টা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে বের হয়ে গেল ঘর থেকে। এদিকে অনু বারবার কল দিয়ে তাড়া দিচ্ছে। নিজেকে সামলে নিল অভি। বাগান থেকে প্রিয়তমার জন্য একটি গোলাপ ছিঁড়ে নিল বুক পকেটে। অতঃপর পায়ে হেঁটেই গেল যথার্থ জায়গায়। অনু আগেই এসে বসে আছে। অভিকে দেখে উঠে দাঁড়ালো, বিরক্ত কণ্ঠে বলল, এত দেরি করলে যে? জানো কতক্ষণ ধরে বসে আছি আমি? সরি সরি আমার অনুরাগিনী, রাগ করো না প্লিজ, একটু যা। হয়েছে, চুপ থাকো। নিশ্চয়ই টাকা ছিল না, পায়ে হেঁটে এসেছো। অভি মাথা নিচু করে ফেলল। অনু তার হাতে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ। এটা এটা কি অনু? কিসের কার্ড? আমার বিয়ের। ফার্স্ট তোমাকেই দিলাম, এসো কিন্তু। মানে কি বলছো অনু? সত্যি বলছি। অভি কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখে নিল। তার বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা করছে। কাপা কাপা কণ্ঠে জানতে চাইল, 3টা বছরের সম্পর্কের তবে বিয়েতে কথা অনু? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসতে না আমায় কখনো? তুমি এত স্বাভাবিক, কষ্ট হচ্ছে না তোমার অনু? কি করে পারবে আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? প্লিজ এমন করো না অনু, বলো এসব মিথ্যে। আমি তোমায় ভালোবাসি অনু, তোমার ছাড়া কি করে থাকবো আমি বলো? দেখো, আবেগ দিয়ে জীবন চলে না। কম তো অপেক্ষা করিনি তোমার জন্য। আমি আর বাবা মাকে কষ্ট দিতে পারবো না, চললাম। আমার হয়ে থেকে যাও না অনু। রাখতে পারবে তুমি? আমাকে আর কয়েকটি দিন সময় দাও প্লিজ অনু। রাখতে জানলে এক্ষুনি না হয় আটকিও না অভি। অভি হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। কি করে আগলে রাখবে নিজের ভালোবাসা? সে তো নিজেই বেকার। বাসায় নিজেরই জায়গা হয় না, তার উপরে অন্য কেউ তো নয়ই। অতঃপর মনের বিরুদ্ধে গিয়ে মাথা নিচু করেই বলতে হলো, সরি অনুরাগিনী, তোমাকে রাখার সাধ্য যে আমার নেই। চলে যাও, তবে সুখী হও স্বামীর ঘরে। ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা। বিদায় আমার অনুরাগী। অতঃপর 3 বছরের ভালোবাসার দাফন হলো বেকারত্বের কারণে। এভাবে প্রতিনিয়ত হাজারো বেকার ছেলে হারায় তার প্রিয়তমা।
অভি টলতে টলতে নদীর কিনারায় বসে পড়ল। নিজেকে পাগল পাগল লাগছে। প্রিয় হারানোর যন্ত্রণা এত তীব্র কেন, এত ব্যথা কেন? এই তো মনে হচ্ছে এই বুঝি দমটা বেরিয়ে যাবে তার। বুকের বাঁ পাশটা ঝলসে যাচ্ছে ছেলেটার, চোখ দিয়ে ঝরছে নীরব অশ্রু। বেকারদের এই নীরব অশ্রু লোকচক্ষু আড়ালেই রয়ে যায়। আহ, বুক পকেটের শখের গোলাপটা আর দেওয়া হলো না প্রিয়তমাকে। অভি উঠে দাঁড়ালো, নদীর জোরে ছুঁড়ে ফেললো গোলাপটা। অতঃপর বিড়বিড় করে বলল, বেকারত্বের মানেই হলো রোজ হাজারো স্বপ্নের বলিদান। বেকারত্বের মানেই হলো রোজ বাস্তবতার অনলে পোড়া। বেকারত্বের মানেই হলো জ্যান্ত কতগুলো লাশ। বেকারত্বের মানেই হলো জীবনের খাওয়া সেরা বাস। আচ্ছা শুনুন, ওই যে আপনাদের বাসায় যে বেকার ছেলেটা আছে না, যাকে সারাদিন বাসা থেকে বের করেন, খাবারে খোঁটা দেন, হ্যাঁ তার কথাই বলছি। বিশ্বাস করেন, এই মানুষগুলো ভিতরে ভিতরে প্রতিনিয়ত প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছে। এদেরকে কথার আঘাত প্রতিনিয়ত কষ্ট না দিয়ে তাদের বোঝা মনে করেন। তাদের বোঝা না মনে করে বরং এদের পাশে থেকে মনোবল মজবুত করতে সাহায্য করুন। পারলে একটা কাজ জোগাড় করে দিন, মানসিক শান্তি দিন। এদেরও একটু বোঝার চেষ্টা করুন। শুনুন, একটা পরিবার থেকে মানসিক সাপোর্ট পেলে একটা মানুষ সারা বিশ্বকে জয় করতে পারে। আচ্ছা, এরা তো আর এমনিতে বেকার থাকছে না, তাই না? জানেনই তো এই শহরে আজকাল চাকরির বড় অভাব। আমি ভীষণ ব্যথা পাচ্ছি ভাইয়া, আমার কষ্ট হচ্ছে, আমার ছেড়ে দাও প্লিজ। আমি তোমার বোনের মতো, তুমি আমার ভাইয়ের বন্ধু হয়ে আমার এত বড় সর্বনাশ তুমি করো না অয়ন ভাইয়া। চুপ, তুই আমার বোনের মতো, বোন তো নয়। আমার কত দিনের ইচ্ছে তোকে বুক করার, আজ এই সুযোগ কি করে হাতছাড়া করি রে ময়না পাখিটা। বলেই বিশ্রী এক হাসি দিয়ে দানবের মতো হামলে পড়ল নবনী নামক কিশোরী মেয়েটার উপর। হিংস্র শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মেয়েটার শখের দেহখানা। শুধু একা নয়, সাথে বন্ধুও আছে দুজন। সবাই মিলে গণধর্ষণ করছে মেয়েটাকে, কেউ বা ভিডিও করছে। মেয়েটার মুখটা এখন বাঁধা, চোখ দিয়ে অনবরত টপ টপ করে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। মেয়েটার সতীত্ব হারানোর বুক ফাটা আর্তনাদ চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। কেউ শুনছে না, তাকে কেউ বাঁচিয়ে নিল না। চোখের সামনে নিজের শখের দেহের করুণ পরিস্থিতি সহ্য করতে পারল না নবনী। সাথে সাথে চোখ বন্ধ করে দিল। চোখের সামনে ভেসে উঠল একটু আগের ঘটনা। শেষ বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল নবনী। তৎক্ষণাৎ হুট করে কই থেকে যেন অয়ন এসে হাঁপাতে হাঁপাতে ব্যস্ত কণ্ঠে বলল, বাড়িতে যাচ্ছিস নবনী? জি ভাইয়া। আমার সাথে আমাদের বাড়িতে একটু চল না নবনী, আমার খুব অসুস্থ রে, এক্ষুনি হসপিটাল নিতে হবে রে। বাসায় কেউ নেই, আমি ছেলে মানুষ, কিভাবে কি করব বুঝতে পারছি না। তুই একটু চল বোন, আমার ভীষণ উপকার হবে। নবনীর দোটানায় পড়ল। মানুষটাকে সে চেনে, তার ভাইয়ের খুব কাছের বন্ধু, আবার তারই বেস্টুর ভাই। নিজের ভাইয়ের মতোই জেনে এসেছে এতদিন। এলাকার ভদ্র ছেলে হিসেবে বেশ পরিচিত লোকটা। তার এমন একটা বিপদে মুখের উপরে কি করে না বলবে নবনী? তবুও আমতা আমতা করে বলল, সন্ধ্যা হয়ে আসছে ভাইয়া, এই সবাই বাসায় না গেলে মা চিন্তা করবে। প্লিজ বোন, না বলিস না, আমি তোর ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। নবনী আর না করতে পারল না। দুই পরিবারের মধ্যে যাওয়া আসা হয়। অয়নের মা বেশ ভালো মানুষ, তার এই বিপদে তার পাশে দাঁড়ানো উচিত। তাই আর কিছু না ভেবে অয়নের সাথে তার বাড়িতে এসেছে নবনী। কিন্তু কোথাও কেউ নেই, বাড়ি একদম ফাঁকা। যখন বুঝলো এদের উদ্দেশ্য, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে মুখোশধারী ভদ্রলোকগুলো হিংস্র জানোয়ারের রূপ নিল। নিজেদের চাহিদা শেষ করে তবেই ক্ষান্ত হলো তারা। অতঃপর নবনীর ক্লান্ত শরীরটা ছুঁড়ে ফেলল, সাথে ভিডিও দেখিয়ে হুমকিও দিল, যদি তাদের নাম ভুলেও কাউকে বলে তবে ভিডিও পাবলিক করে দেবে। নবনী ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, মনে মনে প্রতিজ্ঞা করল এদের সবাইকে সে নিজ হাতে একদিন কঠিন শাস্তি দেবে। এদের মতো জানোয়ারদের ভালো মানুষই মুখোশ খুলে দেবে। সে বাঁচবে, সবার মতো নিজেকে গুটিয়ে নেবে না। নবনী একদিন অনেক বড় হবে, তাকে বড় হতেই হবে। আইনজীবী হবে নবনী,
প্রত্যেকটা মেয়ের ধর্ষণকারীদের নিজ হাতে শাস্তি দেবে নবনী। অবশেষে মেয়েটা সব হারিয়ে রক্তাক্ত ক্লান্ত দেহটা নিয়ে ছেঁড়া কাপড়ে বাড়িতে ফিরল। বাড়ির লোক চিন্তিত ছিল এতক্ষণ। ক্ষত বিক্ষত নবনীকে দেখে তাদের বুঝতে বাকি রইল না মেয়েটার সাথে কি হয়েছে। বাবা মা মাথায় হাত দিয়ে বসে পড়ল। এরই মধ্যে সবখানে ছড়িয়ে গেল নবনী ধর্ষণ হয়েছে। সমাজের মানুষ তার নামের সাথে তকমা লাগিয়ে দিল ধর্ষিতা। মানুষ তাকে দেখে ছি ছি করছে, মনে হচ্ছে ধর্ষিতারই মূল অপরাধী। সমাজের লোকের মানসিকতা দেখে নবনী মনে মনে তাচ্ছিল্য হাসল। তবে সে স্থির নির্ভীক, কাউকে কিচ্ছুটি বলল না। বাপ ভাইয়ের ইজ্জত গেল তার সেই চিন্তায় দিশেহারা। এই সমাজের লোকজন তাকে আজকাল এড়িয়ে চলে, কেউ বা সরাসরি নোংরা ইঙ্গিত করে। যতবার ভেঙে পড়ে নিজেকে সামলে নিতে চায় মেয়েটা, ঠিক ততবার সেই সমাজ বুঝিয়ে দিচ্ছে ধর্ষিতারা অপবিত্র, এদের বাঁচার অধিকার নেই। মানুষের এত কথা সহ্য না করতে পেরে নবনী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এরই মধ্যে বিছানায় পড়ে থাকা মুঠোফোনটা বেজেই চলছে। ফোনটা হাতে নিয়ে বন্ধ করতে যাবে অমনি নিজের নোংরা ভিডিও দেখে কেঁপে উঠল তার আত্মা। সারা জায়গায় ছড়িয়ে গিয়েছে এই ভিডিও। এত শখের দেহটা আজ সবাই মিলে গিলে খাচ্ছে। এই মুখ নিয়ে কি করে বের হবে মানুষের মধ্যে? অতঃপর মেয়েটার সমস্ত মনোবল মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই সমাজ তাকে বাঁচতে দিল না। হাজারটা স্বপ্ন বুকে লালন করে মেয়েটার ফাঁস লাগালো সিলিং ফ্যানে। সকালে মা পেল আদরের মেয়ের লাশ। জ্ঞান হারালো মা, বাবা ভাই ভেঙে পড়ল। মানুষ আবার দল বেঁধে দেখতেও আসলো। তাদের সাথে এসেছে অয়ন সহ বাকি বন্ধুরা। তারা আবার ভেঙে পড়া একমাত্র বন্ধুর কাঁধে ভরসার হাত দিয়ে আশ্বাস দিয়ে বলল, মন খারাপ করিস না দোস্ত, এমন একটা ঘটনা কি করে যে ঘটলো চিন্তা করিস না, আমরা তোর সঙ্গে আছি। কারে তো বড় সাহস, এদের খুঁজে বের করব আমরা, এদের প্রত্যেককে দেখে নিব। আশিক নবনীর ভাই ভরসা পেয়ে বন্ধুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বোনটা যে তার ভীষণ আদরের ছিল। অয়ন বুকে জড়িয়ে নিল, সাথে খুব গোপনে রহস্যময়ী এক হাসি দিল, যা সবার অগোচরেই রয়ে গেল। আশিক এখনো বন্ধুর মতো একটা ভরসার কাঁধে মুখ লুকিয়ে আছে, অথচ ছেলেটা জানেই না সে যাদের বন্ধু ভেবে এসেছে তারা তার বোনের খুনি। এরা একটি মুখোশধারী কালসাপ। এই সমাজে এমন মুখোশধারীর জন্য হাজারটা স্বপ্ন নিয়ে অকালেই ঝরে পড়ে হাজারো নবনী। অথচ কি অদ্ভুত, বুক উঁচু করে বেঁচে থাকে হাজারো মুখোশধারী। তাদের আসল রূপ আজও আড়ালেই রয়ে যায়। সাবধান সাবধান বোনরা, যত বড় ভালো মানুষ হোক না কেন এদের কথা বিশ্বাস করে একা কোথাও যাবে না। যদি যেতেই হয় ফ্যামিলিকে জানিয়ে যাও, সম্ভব হলে তাদের সাথে নাও। সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরো। ভাইদের বলছি, যাদের ফ্যামিলিতে বোন রয়েছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও যত বড় কাছের বন্ধু হোক বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিন। বলা তো যায় না কার মনের মধ্যে কখন কি চলে আসে। সবাই যেমন খারাপ নয় তেমনই সবাই ভালোও নয়, তবে সতর্ক থাকতে তো আর দোষ নেই। রাত তো অনেক হলো রোজ পাখি, আমার ভীষণ ঘুম পাচ্ছে জান, একটা চুমু দাও না। তো ঘুমাও তুমি, না করেছে কে তোমায়? ঘুম পাইলে চুমু দিতে হয় নাকি? তুমি তো ঘুমাতে দিচ্ছ না রোজ পাখি, একটু আদর করে দাও, তাহলে তাড়াতাড়ি ঘুম আসবে। নিস্তব্ধ আমাবস্যা রাতে চারপাশে নিকাশ কালো কারো আধার। মধ্যরাতে ফোন কলে গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপ করতে ব্যস্ত আরিয়ান। কিয়ৎক্ষণ যেতেই রুমে থাকা তার পোষা বিড়ালটি অস্বাভাবিকভাবে ডাকছে। আরিয়ান বিরক্ত হলো। তার মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে তার রুমে কেউ হাঁটছে। রুম জুড়ে খটখট আওয়াজ আসে। আরিয়ান চারপাশে তাকালো। তার পাশে ছোট দুই ভাই বেঘুরে ঘুমোচ্ছে। রুমে ডিম লাইটের আলোতে সব কিছু স্পষ্ট, কোথাও কেউ নেই। তবে কিসের আওয়াজ আসছে? কাকতালীয় হতে পারে ভেবে আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। মিনিট পেরোতেই হঠাৎ করে রুমের ডিম লাইট অফ হয়ে গেল। আরিয়ানের টনক নড়ল। অন্ধকার রুমে হঠাৎ করে একজোড়া অগ্নিচক্ষুর লাল আভা জ্বলজ্বল করছে। আরিয়ান চমকালো। ফোনটা হাতে থেকে ছিটকে ফ্লোরে পড়ল, কিন্তু আশ্চর্য কোনো রকম শব্দ হলো না। আরিয়ান উঠে বসল। মনে হচ্ছে একটা কালো ছায়া তার দিকে ক্রমশই এগিয়ে আসে।
ছায়াটা স্পষ্ট না হলেও চক্ষু জোড়া অগ্নির ন্যায় জ্বলজ্বল করছে। মুহূর্তে ভয়ে বুক ধুক ধুক করছে ছেলেটার। ভয়ার্ত কাপা কাপা কণ্ঠে শুধালো, কে কে ওখানে? তার মধ্যে রুম জুড়ে দমকা এক হাওয়া বয়ে গেল। বিভৎস রক্তমাখা ভয়ঙ্কর এক হাসিতে দাঁড়িয়ে আছে একটি পুতুল। আরিয়ান চমকালো পুনরায়, ভয়ে থরথর করে কাঁপছে সে। এই পুতুল, এটা এটা তো তার ভাই অয়ন কিনে আনছিল গতকাল দোকান থেকে। কিন্তু একটা সাধারণ পুতুল এত ভয়াবহ কি করে হয়? এই পুতুলের আড়ালে কেউ নেই তো? আরিয়ান পুনরায় আবারও কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ করে সামনে থাকা পুতুলটির রক্তচক্ষু জোড়া হিংস্রতা ধারণ করল। হুট করে পুতুলটির লম্বাটে আকার ধারণ করল। তার চোখ জোড়া আগুনের ন্যায় জ্বলছে। এলোমেলো লম্বাটে দাঁতগুলো থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে, অথচ পুতুলটি ভয়ঙ্করভাবে হাসছে। নিস্তব্ধ আধার রাতে থেমে থেমে এই হাসির শব্দে মুখরিত রুমটা। এই হাসির শব্দে আরিয়ানের হৃৎপিণ্ড কেঁপে উঠছে বারবার। এরই মধ্যে আরিয়ান জোরে জোরে আয়তুল কুসরি পড়া শুরু করলো। মুহূর্তের মধ্যে লম্বাটে একজোড়া হাত তার গলা চেপে ধরল। শ্বাসরুদ্ধ হয়ে ক্ষণে ক্ষণে কাশছে সে। চোখ বন্ধ হয়ে আসছে ছেলেটার, তবুও মনে মনে বিড়বিড় করে আয়তুল কুসরি পড়েই যাচ্ছে। কিছুক্ষণ পরেই হাতের বাঁধন আগলা হলো। ফ্লোরে ছিটকে পড়ল আরিয়ান। দুর্বল যুবথবু হওয়া শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ভয়ে ভয়ে অন্ধকার হাতরাতে লাইট অন করলো। একি বিছানায় থাকা ঘুমন্ত দুই ভাই অদ্ভুতভাবে গলায় হাত দিয়ে ছটফট করছে। আরিয়ান এগিয়ে গেল, দোয়া পড়ে তাদের গায়েও রুমের চারপাশে ফু দিল। এরই মধ্যে মনে হলো একটি ছায়া সরে গেল। দু ভাই এখন স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে। আরিয়ানের শরীর কাঁপছে এখনও। ভীষণ ব্যথা অনুভব হলো সারা শরীর। মিনিট পেরোতেই জ্ঞান হারিয়ে পড়ে গেল ছেলেটা। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভাঙতেই পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক লাগলো আরিয়ানের। রুমের সবকিছু ঠিকঠাক। কালকের আনা পুতুলটিও আগের জায়গায় পড়ে আছে, এমনকি মোবাইলটাও ঠিকঠাক। কিন্তু তার শরীর ভীষণ ব্যথা, গায়ে ভীষণ জ্বর। আস্তে আস্তে রাতের ঘটনা মনে হতেই ভয়ে শিউরে উঠল আরিয়ান। দুর্বল কণ্ঠে মাকে ডাকলো বার কয়েক। এখনো কেউ ওঠেনি বাড়ির। ছেলের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই ঘুম ঘুম চোখে মা ছুটে আসলো। মা ছেলের এত জ্বর দেখে আটকে উঠল। আরিয়ান তাকে শান্ত করে রাতের ঘটনা সব খুলে বলল। সব শুনে আরিয়ানের মা আয়রা ভয় পেয়ে যায়। মুহূর্তেই স্বামীকে ডাকলো তিনি, কিন্তু আরিয়ানের বাবা সবটা শুনে হো হো করে হেসে উঠল। এ হয় নাকি? ছেলেকে আশ্বাস দিয়ে বলল, কিন্তু আরিয়ানের স্পষ্ট মনে আছে এটা স্বপ্ন হতেই পারে না। কিন্তু তার কথা এখন কেউ বিশ্বাস করছে না। তৎক্ষণাৎ মা পুতুলটি নিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলেন। বেলা হতেই কবিরাজ ডেকে বাড়ি এবং আরিয়ানকে ঝাড়ফুঁক দিল। 7 দিন পরে আরিয়ানের জ্বর কমল। সবকিছু আগের ন্যায় স্বাভাবিক। এরই মধ্যে কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। আগের ঘটনা সবাই বেমালুম ভুলে গিয়েছে। আজ বাসায় আরিয়ান একা। বাবা মা ভাই সহ সবাই নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। দিনে গিয়ে রাতে মা বিকেলে ফোন করে জানিয়েছে তারা আজ আসবে না। আরিয়ানও তার চাচাতো ভাই শান্ত বাসায় রইল। সবকিছু স্বাভাবিকভাবে দুজনেই খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে বাবা মা বাসায় এসে কোথাও আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। বাবা খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওয়াশরুমে চলে গেলেন। ওয়াশরুমে গিয়ে আটকে উঠলেন তিনি। নিতর হয়ে ওয়াশরুমে পড়ে আছে আরিয়ানের লাশ। বাবা দিক বেদিক শূন্য হয়ে আশেপাশে তাকাতে আয়নায় বড় বড় অক্ষরে তাজা রক্ত দিয়ে লেখা ভেসে উঠল, তুইও মরবি। পরক্ষণে পাশ থেকে মিহি এক কণ্ঠে কেউ বলছে, কেউ বাঁচবি না, সবাই মরবি তোরা। মেয়েলি গায়েবী এক আওয়াজ পেয়ে আরিয়ানের বাবা আদনান চমকে উঠল। আচমকা ছিটকে ফ্লোরে পড়ে গেল লোকটা। হঠাৎ করে ভয়ঙ্কর এক হাসির শব্দ বাজেভাবে তার কানে বাজছে। আদনান কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। মুহূর্তে শুনশান নিস্তব্ধ, কোথাও আর কোনো শব্দ নেই। আদনান অস্বাভাবিকভাবে ঘামছে। বুকে হাত দিয়ে ছলছল চোখে ছেলের নিস্তেজ হয়ে পড়ে থাকা লাশটার দিকে তাকিয়ে রইল। তার গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। কিয়ৎক্ষণ পরে জ্ঞান হারালো। মিনিট পেরোতেই সেখানে উপস্থিত হয় আয়রা।
স্বামীর চিৎকার শুনে শব্দ অনুসরণ করে ছুটে আসছিলেন তিনি। ওয়াশরুমে আরিয়ানের অস্বাভাবিক দেহতার দেখে কলেজা মোচড় দিয়ে উঠল তার। এদিকে নিস্তেজ হয়ে পড়ে আছেন ছেলে, অন্যদিকে স্বামী। আয়রা দিক বেদিক শূন্য হয়ে আল্লাহ বলে এক চিৎকার দিয়ে ছেলের পড়ে থাকা দেহটা এক হাতে বুকে জড়িয়ে ধরল। ছেলের মুখ ছুঁয়ে মায়াবী কণ্ঠে বলল, আরিয়ান। কিন্তু ছেলেটা মায়ের ডাকে কোনো সাড়া দিচ্ছে না। মা পুনরায় আবারও ধরা গলায় বলল, কিন্তু আরিয়ান মায়ের শত ডাক উপেক্ষা করে নিশ্চুপ নিরুত্তর। আর কখনো কথা বলবে না সে, ডাকবে না মা মা বলে। আয়রা দিশেহারা, এক হাতে ছেলেকে ছুঁয়ে অন্য হাত দিয়ে স্বামীকে ছুঁয়ে অনবরত ডাকছে, কিন্তু কেউ শুনছে না সেই ডাক। আয়রার চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে ছোট্ট দুই ছেলে। বাপ ভাইকে অস্বাভাবিকভাবে ওয়াশরুমে পড়ে থাকতে দেখে ছোট দুই ভাই ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মিনিট পেরোতেই প্রতিবেশীরা ছুটে আসেন। লোকজন আরিয়ান ও আদনানকে হাতে হাতে ধরে ওয়াশরুম থেকে বের করলেন। বাবা বেঁচে থাকলেও ছেলেটা বেঁচে নেই। ছেলেটার মাথা ও ঘাড়ে অসংখ্য ক্ষত, দেখেই বোঝা যাচ্ছে এই মৃত্যু স্বাভাবিক নয়। সবার মুখে মুখে প্রশ্ন। আরিয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সারা গায়ে। কিছুক্ষণের মধ্যে লোকজন ভিড় করেছে বেশ। সুস্থ ছেলেটার অকাল মৃত্যু মেনে নেওয়া দুষ্কর। মৃতদেহটা দেখলে ধারণা করা যায় আরিয়ান এমনি এমনি মরেনি, তাকে কেউ মেরেছে, খুন করা হয়েছে। কিন্তু কে মারবে, প্রশ্নটা রয়েই যায়। তার মধ্যে আয়রা জানান রাতে শান্ত ছিল তার ছেলের পাশে, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে শান্তকে কোথাও দেখা যাচ্ছে না। তবে কোনোভাবে শান্ত মারেনি তো আরিয়ানকে? সবাই এখন শান্তর খোঁজ করছে। শান্তর মা ভয়ে ভয়ে জানান রাতে যে ছেলে আরিয়ানের কাছে আসছে এরপর আর সে বাসায় যায়নি। সে মনে করেছিল এখনো শান্ত আরিয়ানের কাছেই। হঠাৎ কি থেকে কি হয়ে গেল সে জানে না। তাহলে শান্ত কোথায়? লোকজন হা হুতাশ করছে। মা ছেলের মৃতদেহের পাশে বসে করুণ স্বরে কাঁদছে, থেমে থেমে আর্তনাদ করছে। তার পাশে ছোট্ট ছেলে দুটোকেও কাঁদছে। অন্যদিকে আদনান এখনো বেহুশ। পাড়া প্রতিবেশীরা কয়েকবার পানি ছিটিয়ে দিল, ফলাফল শূন্য। সময় গড়িয়েছে। আদনানের শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আর বাসায় বসে থাকলে চলবে না। কয়েকজন প্রতিবেশী তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। ফ্লোরে পড়ে আছে আরিয়ানের লাশ। যেহেতু পুলিশ কেস, তাই লোকজন দূরে দূরেই থাকছে। কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়েছে পুলিশ। পুলিশ এসে রুম ফাঁকা করলো। আরিয়ানকে সাদা একটা কাপড় দিয়ে ঢেকে দিল। লোকমুখে সবটা শুনে কয়েকজন পুলিশ ওয়াশরুম সহ সারা জায়গা খোঁজাখুঁজি করতে ব্যস্ত হয়ে পড়ল। যদি কোনো প্রমাণ পাওয়া যায়। এসআই নিজাম সেলের পাশে থাকা শোকবিলাসী মা আয়রাকে উদ্দেশ্য করে বলল, আপনি আরিয়ানের কি হন? পাশ থেকে এক মহিলা বলল। এসআই নিজাম আয়রাকে উদ্দেশ্য করে পুনরায় আবার বলল, আমাদের কিছু ইনফরমেশন দরকার মিসেস আদনান। আপনি প্লিজ নিজেকে একটু সামলে নিন। দেখেই বোঝা হচ্ছে আপনার ছেলেকে কেউ খুন করেছে, তাই আমাদের কিছু সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আয়রা কান্নারত কণ্ঠে বলল, আমার ছেলেটাকে এইভাবে কে মারলো স্যার? আমার কোলটা শূন্য করে দিল, আমার আদরের ছেলেটাকে বাঁচতে দিল না ওরা। দেখুন, আমরা তো আর এখন বলতে পারছি না কে মারলো তাকে। আপনি চিন্তা করবেন না, আমরা খুব দ্রুত খুনিকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, আমাকে এটা বলুন তো, আপনার ছেলের সাথে কারো শত্রুতা রয়েছে কিংবা আপনার কাউকে সন্দেহ হয়? আয়রা জানালো তার জানা মতে তার ছেলের কোনো শত্রু নেই। তাছাড়া তার কাউকে সন্দেহ হয় না। আজ বাসায় এসে ছেলেকে এভাবে পান। আয়রা একে একে সব ঘটনা বলেন। সবটা শুনে পুলিশ শান্তকে সন্দেহ করেন। এরই মধ্যে একজন পুলিশ ওয়াশরুম থেকে একটা আংটি উদ্ধার করেন। সেটা এসআই নিজামের হাতে দেওয়া হলো। উনি আয়রাকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটা কার, আপনার ছেলের? আয়রা মাথা নাড়ল, এটা তার ছেলের নয়। পাশ থেকে অয়ন বলে উঠল। পুলিশ আরও কিছু জেনে লাশ নিয়ে থানায় চলে গেলেন। 3টে দিন গত হলো। ছেলের শোকে শোকে কাতর মা। আরিয়ানের বাবা এখনো হসপিটালে, তার অবস্থা শোচনীয়। ডক্টর জানান অতিরিক্ত শকে উনি হার্ট অ্যাটাক করেছে, সুস্থ হতে সময় লাগবে। ছেলেকে শেষ বিদায় অবধি দেওয়া হলো না আর। থানা থেকে পোস্টমর্টম করে আরিয়ানকে বাড়িতে দাফন করা হয়েছে একদিন আগে।
আজ সমস্ত রিপোর্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুলিশ জানান আরিয়ানকে কেউ মাথায় আঘাত করে মেরেছে। তাছাড়া লাশের গলায় খুনির হাতের ছাপ পাওয়া যায়। সন্দেহ মোতাবেক শান্তর ফিঙ্গারপ্রিন্টে স্পষ্ট মিল রয়েছে। সব দিক বিবেচনা ও প্রমাণ সাপেক্ষে শান্তই খুনি স্পষ্ট। কিন্তু শান্ত কেন মারবে আরিয়ানকে? গোপন সূত্রে জানা গিয়েছে এরা দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়া শান্ত কেন হঠাৎ গায়েব হলো? ছেলেটার কোনো খোঁজ এ অবধি পায়নি কেউ। এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র শান্ত দিতে পারেন। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাক খুব দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে। তপ্ত দুপুরে থানায় বসে ফাইল চেক করছিলেন এসআই নিজাম। হঠাৎ ফোন আসে। অচেনা এক মেয়ে জানান, ইন্সপেক্টর, সুন্দরবন গলির মোড়ে একটা লাশ পড়ে আছে। ফোন কেটে যায়। ইনফরমেশন পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ফোর্সসহ বেরিয়ে পড়েন। গলির মোড়ে মানুষের ভিড়। পুলিশ দেখেই সবাই দূরে সরিয়ে দাঁড়ালো। ভিড়ের মধ্যে এক মেয়ে বলে উঠল, এসেছেন আপনারা? আমি কল দিয়েছিলাম। কলেজ থেকে ফিরবার পথেই এইভাবে ওনাকে দেখতে পাই। পুলিশ জায়গাটা নিজের আওতায় নিয়ে নিল। উল্টো মুখ করে পড়ে আছে একটা ছেলে। এসআই নিজাম ছেলেটার মুখ দেখেই চমকে উঠল। মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, শান্ত আরিয়ানের খুনের আসামি? এসআই নিজাম ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন আরিয়ানের মৃত্যু ঠিক যেভাবে হয়েছে ঠিক একইভাবে এই মৃত্যুটাও। কিন্তু শান্তকে কে মারল? কেসটা যতটা সহজ মনে করেছিল এখন ততটাই জটিল। পরপর দুটো ছেলে খুন। পুলিশ আশেপাশে তদন্ত করে কিছু না পেয়ে শান্তর লাশ নিয়ে থানায় চলে গেল। আরও একটি মাস চলে গেল। শত চেষ্টা করেও শান্তর মৃত্যুর কোনো হদিশ মেলাতে পারল না পুলিশ। তবে সেমভাবে মৃত্যু হয়েছে তাদের। এখানে চেষ্টা করে যাচ্ছে তারা। আরিয়ানের বাবা দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন আজ। আদনান এখন মোটামুটি সুস্থ। আয়রাও আগের তুলনায় একটু স্বাভাবিক। বাড়ির সব কিছু ঠিকঠাক চলছে। এই এক মাসে বাড়ির পরিস্থিতিও সব কিছু ঠিকঠাক। নিকষ কালো ঘন আধার। আদনান সহ ছেলেরা সবাই ঘুমোচ্ছে। হঠাৎ খুটখুট শব্দে ঘুম ভেঙে যায় আয়রার। তারও ভীষণ জল তেষ্টা পেয়েছে। ডিম লাইটের আলোয় রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে আসলেন তিনি। হঠাৎ মনে হলো চোখের সামনে একটা পুতুল হাঁটছে। আয়রা ভয়ে ভয়ে ভালো করে লক্ষ্য করল। আরে, এটা তো সেই পুতুলটা যেটা সে নিজ হাতে পুড়িয়ে ফেলেছে। কিন্তু এখানে পুতুলটা কি করে আসলো? কে এই পুতুল? পুতুলের আড়ালে কে? এই পুতুল জুড়ে সব রহস্য না তো? আয়রা নিজেকে স্থির করল। দোয়া দূরত পড়ে নিজের শরীর বন্ধ করে নিল। অতঃপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে ওখানে? কে তুমি? কি চাও তুমি? আমার সামনে এসো প্লিজ। কোনো সারা শব্দ নেই। আর এভাবে মিনিট পেরোতেই হঠাৎ চোখের সামনে থেকে পুতুলটি গায়েব। আচমকা রুম জুড়ে এক দমকা হাওয়া বইল। টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল আয়রা। হঠাৎ করে মনে হলো তার সামনে এক মেয়েলি কালো ছায়া, যা দেখে হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। তবুও চোখ তুলে তাকালো আয়রা। পুনরায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুমি? এমন করছো কেন তুমি? আমাদের কাছে কি চাও? আমার ছেলেটাকে তুমি মেরেছো? কেন মেরেছো? এরই মধ্যে ভয়ঙ্কর এক হাসিতে কাঁপছে রুম। ছায়াটা ক্রমশই এগিয়ে এসেও পিছিয়ে গেল। আয়রার শরীর বন্ধ, তাই হয়তো। খেপে উঠল ছায়া মানবী। দাঁত কটমট করে উঠল। হুঙ্কার তোলা একটি কণ্ঠস্বর ভেসে আসলো, আমি অবনী, চিনতে পেরেছেন আমায়? মনে পড়ে আমার কথা? চমকালো, ভরকালো আয়রা। এই কণ্ঠ চিনে সে। বছর চারেক আগের কাজের মেয়েটার কণ্ঠস্বর যেন। এই মেয়েটা তাদের হোমমেড ছিল, কিন্তু বছর চারেক আগে হঠাৎ বাসা থেকে হাওয়া হয়ে যায়। এরপর শত চেষ্টা করেও কোনো খোঁজ পায়নি মেয়েটার। হঠাৎ মেয়েটা এখানে কি করে আসলো? আয়রা ফাঁকা ঢোক গিলে বলে উঠল, অবনী, তুমি? হ্যাঁ, আমি। আয়রা উঠে দাঁড়ালো, কৌতূহল হয়ে বলল, হঠাৎ এইভাবে তুমি কই থেকে আসলে অবনী? আর হঠাৎ করে কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গেলে? আমার সামনে এসো অবনী। হঠাৎ শীতল পরিবেশ। ওপাশ থেকে ভারী এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আসলো। অতঃপর করুণ এক কণ্ঠ থেকে আওয়াজ আসে, মোরা মানুষ সামনে কি করে আসে ম্যাডাম? ওই দিন আমি নিরুদ্দেশ হইনি, আমাকে নিরুদ্দেশ করা হয়েছে, আমাকে মেরে ফেলা হয়েছে ম্যাডাম। আমার খুনি আপনার স্বামী আরিয়ান শান্ত। ওরা আমায় বাঁচতে দিল না, আমি কাউকে ছাড়বো না। বিস্মিত কণ্ঠে বলল আয়রা। মানে কি বলছো?
হ্যাঁ, আমি ঠিক বলছি ম্যাডাম। আমি এখন এক অতৃপ্ত আত্মা। আমার 2 চোখ ভরা অনেক স্বপ্ন ছিল ম্যাডাম। আমি বাঁচতে চেয়েছি, কিন্তু ওরা আমার ইজ্জত কেড়ে নিল, সাথে আমার জীবনটাও কেড়ে নিল। কি বলছো এইসব অবনী? আমায় খুলে বলো। আমি সব সত্যি বলছি ম্যাডাম। আপনি যেদিন বাবার বাড়ি গিয়েছিলেন, রাতে বাসায় আমি একা ছিলাম। তখন কোথা থেকে শান্ত আরিয়ান আমার রুমে এসে আমাকে জোর করে ধর্ষণ করে। আমি সেদিন শত চেয়েও নিজেকে বাঁচাতে পারিনি। পরের দিন খুব সকালে আমি বাসা থেকে চলে যাই, উদ্দেশ্য থানায় যাব। কিন্তু ওরা কোনোভাবে টের পেয়ে যায় আপনার হাজবেন্ডকে বলে সব কিছু। কিন্তু ছেলের মান সম্মান রক্ষার্থে আমাকে কৌশলে গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। পুলিশকে টাকা দিয়ে আমার লাশটাও গায়েব করে ফেলে। আমি যেহেতু এতিম, তাই কাজটাও সহজেই হয়ে গেল। ওরা আমাকে বাঁচতে দেয়নি ম্যাডাম। আমি একটু বাঁচার জন্য শত আজাহারি করেছি, ইজ্জত ভিক্ষা চাইছি, কিন্তু আমার সব শেষ করে আমাকেই মেরে ফেললো। নিজের মৃত সন্তানের নামে এমন জঘন্য কথা শুনে ধাপ করে বসে পড়ল আয়রা। তার স্বামী সবটা জেনেও একটা মেয়েকে মেরে দিল। প্রিয় স্বামী নামক মানুষটা একজন খুনি। মাথা ঘুরছে তার। মেয়েলির করুণ কণ্ঠের কথাগুলো শুনে তার চোখ দুটো ছলছল করে উঠল। তা দেখে হঠাৎ করে হাসল ছায়া মানবী। পর মুহূর্তে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে তবেই আমি চলে যাব ম্যাডাম। আমি একে একে সবাইকে মারব। ওদের দুজনকে আমি মেরেছি। আপনার স্বামীও বাঁচবে না। ধর্ষণের সাথে জড়িত নরপিশাচরা ওরা, কেউ বাঁচবে না।